যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আপনাদের একটি প্রকল্পের ফর্ম দেখাবো যে প্রকল্প সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই জানেন না। পাশাপাশি এটাও জানাবো যে এই ফর্ম থেকে অর্থাৎ এই প্রকল্প থেকে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, ফর্ম কোথায় পাবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে থাকছে। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি ফর্ম দেখতে পাচ্ছেন, যেটা হলো পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন বিভাগ, উদ্যান পালন অধিকার। এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবার দেখে নেব এই যে একটা ফর্ম, এই একটা ফর্মের মাধ্যমে আপনারা কতগুলি প্রকল্পে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম কি আছে, ঝুড়ো, কাটা, কন্দ জাতীয় ফুলের চাষ, বীজ, কন্দ জাতীয় মশলা চাষ, হাইব্রিড সবজি চাষ, পুরনো আমবাগানের পুনর্নবীকরণ, পাখি এবং শিলাবৃষ্টি নিরোধক জালিকা অর্থাৎ জাল, পাখি বা শিলাবৃষ্টির যে জাল হয় জমি রক্ষা করার জন্য সেই জাল, মাটিতে পলিথিন আচ্ছাদনের চাষ, কেঁচো সার উৎপাদন কেন্দ্র গঠন, মৌমাছি পালনের মাধ্যমে পরাগযোগে সহায়তা, অন্যান্য প্রকল্প। অর্থাৎ এই ফর্মটা দিয়ে কিন্তু আপনারা যাবতীয় প্রকল্পে আবেদন করতে পারবেন। তো ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত বলছি ভিডিওর মধ্যে। তো প্রথমে দেখুন এখানে আবেদনকারীর ফটো লাগাতে হবে। তো যিনি আবেদন করবেন তার কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাতে হবে। লাগানোর পর মহকুমা লিখতে হবে, আপনার মহকুমা কোনটা আছে সেই মহকুমা লিখবেন। লেখার পর জেলা কোনটা আছে সেই জেলা লিখবেন। লেখার পর বৎসর অর্থাৎ কত বছর আপনি আবেদন করবেন বা কত বছর টু কত বছর হবে, 2022-23, 2023-24 বা 2021-22। সেখানে আপনি প্রথমে 2020-21 লিখবেন, তারপরে 2020-22 লিখবেন। লেখার পর এখানে দেখুন উপযুক্ত মাধ্যমে প্রেরিত আবেদনপত্র। তো এবার কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন আবেদনকারীর বিবরণ। তো এখানে প্রথমে চলে এসেছে নাম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার ফুল নাম, নাম দিয়ে পদবি দিয়ে কিন্তু বাংলায় লিখবেন। ফর্মটা যেহেতু বাংলায় সেক্ষেত্রে আপনাদের বাংলায় লিখতে হবে, বাংলায় লিখবেন। লেখার পর লিঙ্গ, পুরুষ না স্ত্রী না অন্যান্য। তো এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন, পুরুষ বা স্ত্রী বা অন্যান্য সিলেক্ট করার পর 3 নম্বরে কী আছে, পিতা অথবা স্বামীর নাম। যদি আপনি মহিলা হয়ে আবেদন করেন সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন বা পিতার নাম দিয়ে এখানে পিতা অথবা স্বামীর নাম লিখবেন। লেখার পর জাতি কী আছে, সাধারণ জাতি না তপশিলি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু বা ওবিসি। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যে কাস্টে পড়ছেন সেই কাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ঠিকানা, আপনার বাড়ির ফুল ঠিকানা দেবেন এখানে, অর্থাৎ গ্রাম দিয়ে, পোস্ট অফিস দিয়ে, পিনকোড দিয়ে। দেওয়ার পর এখানে দেখুন পঞ্চায়েত সমিতি বা ব্লক। তো এখানে আপনার পঞ্চায়েত সমিতির নাম লিখবেন বা ব্লকের নাম লিখবেন। লেখার পর গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে। লেখার পর ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নাম লিখবেন এখানে। লেখার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা বর্তমান চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর অন্যান্য তথ্যাদি, অর্থাৎ এখানে দেখুন প্রথমে চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর আইএফএসসি কোড, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফএসসি কোড দেবেন। দেওয়ার পর ভোটার কার্ডের নাম্বার, এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর ব্যাংকের নাম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দেবেন। দেওয়ার পর ব্যাংকের শাখার নাম, অর্থাৎ ব্যাংকের শাখাটি কোথায় অবস্থিত সেই শাখার নাম দেবেন। দেওয়ার পর এখানে দেখুন প্রকল্পভুক্ত জমির বিবরণ, অর্থাৎ যে জমির হিসাবে আপনি এই প্রকল্পে আবেদন করবেন সেই জমির বিবরণ আপনি এখানে দেবেন। তো প্রথমে দেখুন ফসলের নাম, আপনি বর্তমানে জমিতে কোন ফসল চাষ করছেন সেই ফসলের নাম দেবেন। দেওয়ার পর খতিয়ান নাম্বার, মৌজা, দাগ নাম্বার এবং জমির প্রকার। তো প্রথমে আছে মৌজা, তো মৌজার নাম্বার দেবেন। দেওয়ার পর খতিয়ান নাম্বার দেবেন। দেওয়ার পর দাগ নাম্বার দেবেন। দেওয়ার পর জমির প্রকার অর্থাৎ নিজস্ব জমি না লিজ জমি সেটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ফসলের নাম, কোন ফসল আপনি চাষ করছেন সেই ফসলের নাম দেবেন। দেওয়ার পর মোট জমির পরিমাণ শতক হিসাবে, এখানে কিন্তু আপনাকে মোট জমির পরিমাণ দিতে হবে। যে জমিতে আপনি বর্তমান চাষ করছেন এবং যে জমি দিয়ে আপনি এই প্রকল্পে আবেদন করবেন সেই জমির টোটাল পরিমাণ কত আছে সেটা লিখবেন। লেখার পর এখানে দেখুন এই প্রকল্পে ব্যবহৃত জমির শতক পরিমাণ, অর্থাৎ এই যে প্রকল্পে আপনি আবেদন করছেন এই প্রকল্পে আপনি কতটুকু জমি রাখবেন তার ডিটেলস কিন্তু দেবেন শতক হিসাবে। দেওয়ার পর এখানে দেখুন এই জমির মালিকানা সংক্রান্ত বা চাষের অধিকার বিষয়ক লিজনামা, নন জুডিশিয়াল স্ট্যাম্পে কাগজপত্র, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা এবং ব্যাংক পাসবইয়ের প্রথম এবং আপডেট, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার আপডেট কিন্তু দিতে হবে। দেওয়ার পর পাতার অনুলিপি, ভোটের পরিচয়পত্রের অনুলিপি স্বাক্ষর করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তো ডকুমেন্ট কী কী লাগছে, লিজনামা বা নন জুডিশিয়াল স্ট্যাম্পের কাগজ, ব্যাংকের পাসবইয়ের জেরক্স আপডেট করা,
তারপরে ভোটের পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স, প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আপনাকে নিচে সই করে দিতে হবে। তো এটা গেল ডকুমেন্ট। এবার দেখব প্রকল্প রূপায়ণের খরচ হিসাবে কত টাকা আপনি করছেন, অর্থাৎ প্রকল্প রূপায়ণের খরচ হিসাব টাকায়। এবার আপনাকে দিতে হবে আপনি যে জমিতে চাষ করছেন সেই জমিতে আপনি কত টাকার ফসল বা কত টাকা খরচা করেছেন, যেটা আপনি এই প্রকল্প থেকে পেতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখুন জমি তৈরি, তো আপনাকে জমি তৈরি করতে কত টাকা লেগেছে, একটা তৈরি করতে আপনার কত টাকা খরচা হয়েছে সেই খরচা লিখবেন। লেখার পর চারা বা বীজের দাম, অর্থাৎ সেই জমিতে আপনি কোন চারা রোপণ করেছেন সেই চারা বা বীজের দাম কত আছে। তারপর জৈব সারের দাম কত আছে, যদি আপনি জৈব সার ইউজ করেন সেক্ষেত্রে জৈব সারের কস্ট কত পড়েছে সেটা লিখবেন। লেখার পর রাসায়নিক সার, যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে কত টাকা রাসায়নিক সার প্রয়োগ করেছেন সেই অ্যামাউন্ট লিখবেন। লেখার পর মোট সার অর্থাৎ টোটাল সার কত টাকা সেটা লিখবেন। লেখার পর সেচ, অর্থাৎ সেচ জল যে দেন আপনারা সেই সেচে আপনার কত টাকা খরচা হচ্ছে। শস্য রক্ষা, অর্থাৎ শস্য বিমায় আপনার কত টাকা ইনভেস্ট করা আছে বা দেওয়া আছে। শস্য বিমা, যেটা বাংলা শস্য বিমা বা প্রধানমন্ত্রী শস্য বিমা, সেই বিমা হিসাবে আপনাকে কত টাকা দেয়। পরিচর্যা ও অন্যান্য, অর্থাৎ লেবার খরচে কত টাকা যায়। মোট খরচ, টোটাল খরচ কত আছে সে লিখবেন। লেখার পর এখানে দেখুন প্রতিটি দফার খরচের ক্যাশ মেমো, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জমি তৈরি, চাষ বা চারা বা বীজের দাম, জৈব সার, রাসায়নিক সার, মোট সার, সেচ, শস্য রক্ষা, পরিচর্যা ও অন্যান্য যাবতীয় কিন্তু বিল কপি অর্থাৎ রসিদ কিন্তু লাগবে, রসিদ বা ভাউচার, এটা কিন্তু এই ফর্মের সাথে জমা দিতে হবে। তো এত দ্বারা আমি ঘোষণা করছি যে ওপরে উল্লেখিত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্যি ও সঠিক। বর্তমান আর্থিক বছরে এই প্রকল্পের জন্য অন্য কোথাও বা অন্য কোনো সংস্থায় আমি আবেদন করিনি। এই অনুদান গ্রহণের নিয়মাবলী জেনেছি এবং তা মেনে চলতে বাধ্য হব। কোনো তথ্য ভুল থাকলে বা ভুল প্রমাণিত হলে এই আবেদন রূপে তা পূরণ করা হবে না এবং আমার নামে আইনি ব্যবস্থা নেওয়া হবে বা তার সুদ সমেত টাকা ফেরত নেওয়া হবে। এটা গেল নিয়ম। এবার দেখুন এখানে আবেদনকারী স্বাক্ষর, তো যিনি আবেদন করবেন তার কিন্তু একটা স্বাক্ষর দিতে হবে। দেওয়ার পর তারিখ, অর্থাৎ কত তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখ দেবেন। দেওয়ার পর স্থান, অর্থাৎ কোথা থেকে আপনি আবেদন করছেন, আপনার গ্রামের নাম লিখবেন। লেখার পর উল্লেখিত প্রকল্প মূল্যায়নের জন্য সুপারিশ করা হলো, তো আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল। বাকি এখানে যা ফর্ম আছে এটা কিন্তু যেখানে আপনি জমা করবেন কৃষি দপ্তরে বা বিডিও অফিসে, সেখান থেকে কিন্তু আপনাকে এই সমস্ত কিছু ফিল আপ করে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে কৃষি দপ্তর বা কৃষি অধিদপ্তরে জমা করতে পারেন বা বিডিও অফিসে জমা করতে পারেন। তাহলে কিন্তু আপনি এই যে যাবতীয় চাষ, অর্থাৎ ঝুড়ো, কাটা, কন্দজাতীয় ফুলের চাষ, বীজ, কন্দজাতীয় মশলা, হাইব্রিড সবজি চাষ, পুরনো আমবাগানের পুনর্নবীকরণ এবং শিলাবৃষ্টি নিরোধক জাল, তারপরে মাটিতে পলিথিনের আচ্ছাদন, কেঁচো সার উৎপাদন, মৌমাছি পালন, সমস্ত রকম প্রকল্পের সহায়তা কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ টাকা কিন্তু পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করতে পারেন। যা চাষি আছেন, ডকুমেন্ট বললাম ভোটার কার্ড, যাবতীয় রসিদ, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, সবগুলো কিন্তু সই করে দিতে হবে। সই করে এই ফর্মটি জমা করলে কিন্তু আপনার জমিতে যা খরচ হয়েছে তার অনুদান হিসেবে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট অর্থাৎ টাকা পেতে পারেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।